আসসালামু আলাইকুম। দ্য গ্রেট ব্যারিয়ার রিফ ম্যাকেতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৩ পেস বোলার এবং ২ স্পিনার এই সেটআপ নিয়েই খেলতে হবে। এটার পেছনে বেশ কয়েকটা ফ্যাক্টর আছে। প্রথমত একটা বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা দলের কিন্তু নিজস্ব স্ট্রেংথের জায়গা থাকে। বাংলাদেশের যে স্ট্রেংথের জায়গা সেই স্ট্রেংথের জায়গা অনুযায়ী ৩ পেসার এবং ২ স্পিনার খেলানোটাই আসলে উচিত বা যৌক্তিক। সেই সঙ্গে যেই কন্ডিশনটায় খেলা হচ্ছে অনেকেই এই ব্যাপারটা বলার চেষ্টা করছেন ডেফিনেটলি ইটস গোয়িং টু বি আ পেস ফ্রেন্ডলি উইকেট। এটা পেস ফ্রেন্ডলি উইকেট হবে। তবে বছরের যে সময়টায় খেলা হচ্ছে এবং দ্য গ্রেট ব্যারিয়ার রিফ আসলে ভৌগোলিকভাবে যেই অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলের প্রেক্ষাপট চিন্তা করলে খেলাটা তো ৫ দিনের, খেলাটা তো একদিনের না। সময় যত গড়াবে সেই জায়গাটা কিন্তু স্পিনারদের জন্য সুবিধাজনক জায়গাটা তৈরি হবে। হ্যাঁ, প্রথম দিনটা আপনি চোখটা বন্ধ করে ধরে রাখতে পারেন যে প্রথম দিনের একটা বা দুইটা সেশন প্রচণ্ড পরিমাণের বাতাস যেহেতু সকালবেলা থাকবে, পেস বোলাররা সুইং এবং সিম মুভমেন্টে ডমিনেট তো অবশ্যই করবেন। এরপরে যখন আস্তে আস্তে সূর্যটা উঠবে এই সমস্ত অঞ্চলে যে বিষয়টা ঘটে, ম্যাকেতে মূলত আসলে ক্লে কন্টেন্টের পরিমাণ মাটিতে 65 থেকে 70% মতো, এবং যে সমস্ত মাটিতে ক্লে কন্টেন্টের পরিমাণ 65 থেকে 70% মতো, সকালবেলা ইনিশিয়াল ময়েশ্চারে যখন উইকেটটা ভেজা থাকে, এরপর আস্তে আস্তে যখন রোদ উঠলে পরে উইকেটটা যখন ড্রাই হয় তখন সেখানে কিন্তু হার্ডনেস তৈরি হয়, এবং ওই হার্ডনেসে বল পড়ার পর সেখানে কিন্তু ক্র্যাকও তৈরি হয় অনেক, এবং খেলাটা যেহেতু 5 দিনের সেই জায়গাটা ডেফিনেটলি ক্র্যাক তৈরি হবে এটা ধরে নেওয়া যায়। এবং বছরের যেই সময়টায় মূলত খেলা হচ্ছে এখানে কিন্তু দিনের শুরুর দিকের সময়টা যেটা দেখা যায় যে একদম প্রচণ্ড পরিমাণের বাতাস প্রবাহিত হয়, একটা সময় পর কিন্তু আস্তে 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 সূর্যটা উঠতে থাকে। সো এই টেস্ট ম্যাচে মূলত যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে প্রথম দিনটা আমরা ধরে নিতে পারি যে সেটা বোলারদের হবে, এরপরে কিন্তু আস্তে আস্তে ব্যাটসম্যানদের জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বা ব্যাটসম্যানরা একটু ফ্রেন্ডলি কন্ডিশন পাবেন, এবং এরপরে সেই জায়গাটা আলটিমেটলি স্পিনারদের জন্য কিন্তু কিছু কাজ করা শুরু করবে। ইন দ্য মিন টাইম আমরা এটা জানি যে টনি হেমিং বলেছেন যে গ্যাবার মতো উইকেট হবে, গ্যাবাতে কিন্তু রান হয় সেটা আমরা দেখেছি। এখন গ্যাবার মতো উইকেট মিন্স হচ্ছে সেই জায়গাটা স্পিনারের কার্যকারিতাটা থাকবে, স্পিনারদের কার্যকারিতাটা থাকে। ব্যাটসম্যান যখন অনেক বেশি মাত্রায় অ্যাটাকিং ক্রিকেট খেলছে ওই সময়টা স্পিনার আপনাকে উইকেট এনে দিতে পারে, আর বাংলাদেশের মতো দলের জন্য স্পিন বোলিংয়ের পার্টনারশিপটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, আমরা পেসার স্পিনার পার্টনারশিপ দেখেছি, হাসান মাহমুদ আর মিরাজ খুব ভালো পার্টনারশিপ করেন, আবার কখনো কখনো তাইজুল এবং মিরাজের পার্টনারশিপটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এই ভেন্যুতে আমরা যদি ট্র্যাক রেকর্ড একটু লক্ষ্য করে দেখি, সর্বশেষ যে ফার্স্ট ক্লাস ম্যাচটা হয়েছে সেটা ইন্ডিয়া আন্ডার 19 এবং অস্ট্রেলিয়া আন্ডার 19-এর মধ্যকার, এবং সেই ম্যাচটাতে আপনারা দেখবেন যে বেশ লো স্কোরিং এনকাউন্টার কিন্তু ওই ম্যাচটাতে হয়েছে, এবং স্কোর কার্ডটা ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে 135 এবং 116 অস্ট্রেলিয়া আন্ডার 19, ইন্ডিয়া আন্ডার 19 171 এবং 84 3 উইকেটে। প্রথম ইনিংসের খুব ইন্টারেস্টিং ব্যাপার, খিলান প্যাটেল লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, তিনি 3টা উইকেট নিয়েছিলেন ইন্ডিয়ার পক্ষে। অন্যদিকে নামান পুষ্পাক যিনি একজন রাইট আর্ম লেগ ব্রেক বোলার, তিনি দ্বিতীয় ইনিংসে 3টা উইকেট নিয়েছিলেন। সো ইন্ডিয়ার এই জয়ের পেছনে অন্যতম বড় কারণ ছিল কিন্তু পরের দিকে তৃতীয় বা চতুর্থ ইনিংসে ইন্ডিয়ান স্পিনারদের বেশ ভালো বোলিংয়ের জায়গাটা। এরপরে আপনি যদি ইন্ডিয়া এ বনাম অস্ট্রেলিয়া এর মধ্যকার 2024 সালে হওয়া টেস্ট ম্যাচটা একটু লক্ষ্য করে দেখেন, মানে যেটা 4 দিনের ম্যাচ, সেই ম্যাচেও আগে ব্যাটিং করে ইন্ডিয়া এ 107 করেছে, অস্ট্রেলিয়া এ আবার 195 করেছিল, 312 করেছিল ইন্ডিয়া এ, এবং অস্ট্রেলিয়া এ করেছে 226 3 উইকেটে। পরবর্তী সময় তারা ম্যাচ জিতেছে। টড মার্ফি অস্ট্রেলিয়া এ টিমটার হয়ে বেশ ভালো ইন্ডিয়াকে ভুগিয়েছিলেন, বাট আনফর্চুনেটলি ইন্ডিয়া টিমে স্পিনার না থাকায় ইন্ডিয়া কিন্তু আসলে ম্যাচটাকে বের করতে পারে নাই। মানে এই টাইপের উইকেটগুলোতে যেটা হবে যে খেলাটা তো 5 দিনের, খেলাটা কিন্তু একদিনের না, খেলাটা যেহেতু 5 দিনের, সো এই জায়গাটায় স্পিন আপনার স্ট্রেংথ অনুযায়ী রাখাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অস্ট্রেলিয়ার স্ট্রেংথ স্পিন না, বাংলাদেশের স্ট্রেংথ কিন্তু স্পিন এবং স্পিন বোলিংয়ে পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আপনি সর্বশেষ যে ওয়ানডে ম্যাচটা হয়েছে এই মাটিতে, সেই ম্যাচটাতে অস্ট্রেলিয়া 413 রান করেছিল আগে ব্যাটিং করে, অনেক রান, 413 রান করেছিল। তবে তারা যে 2টা উইকেট হারিয়েছে সেই 2টা উইকেটের 2টাই নিয়েছিলেন স্পিনাররা, একটা নিয়েছিলেন মুত্তাসমি আর একটা নিয়েছিলেন কেশব মাহারাজ। অন্যদিকে 155 রানে অল আউট হয়ে গিয়েছিল সাউথ আফ্রিকা, যার মধ্যে 6টা উইকেটই নিয়েছিলেন স্পিন বোলাররা। আমরা দেখেছি যে কুপার কনলি তিনি 5টা উইকেট নিয়েছিলেন, আর অ্যাডাম জাম্পা নিয়েছিলেন 1টা উইকেট। সো এই জায়গাটায় স্পিনারদের কিন্তু ডমিনেশনের জায়গা আছে। ইভেন তার ইমিডিয়েট আগের যে ওয়ানডে ম্যাচটা, সেই আগের ওয়ানডে ম্যাচটাতেও কিন্তু আমরা দ্বিতীয় ইনিংসে স্পিনারদের বেশ ভালো প্রভাব লক্ষ্য করেছি। আপনি খেয়াল করে দেখবেন যে মুত্তাসমি 8 ওভার বল করে 30 রান দিয়ে 2টা উইকেট পেয়েছিলেন সেই পার্টিকুলার ম্যাচটাতে। ইভেন ওই ম্যাচে সাউথ আফ্রিকাকে 277 রানের মধ্যে আটকে দিতে অস্ট্রেলিয়ান স্পিনারদেরও কিন্তু একটা বড় ভূমিকা ছিল। সো প্রথম কথা হচ্ছে যে আপনার দলের স্ট্রেংথের জায়গাটা কি।
আপনার দলের স্ট্রেংথকে আপনি 4 পেসার খেলানো? এখন যখন খেলাটা তৃতীয় চতুর্থ দিনে যাবে, আপনি যখন 3 নাম্বার বা 4 নাম্বার ইনিংসে বোলিং করবেন, তখন কি সত্যিকার অর্থে আপনার স্ট্রেংথের জায়গাটা 4 পেসার খেলানো? তা কিন্তু না। তখন আন্ডার দ্য সান উইকেট উইল বি বেকড এবং তখন বেশ কিছু ক্র্যাকও কিন্তু প্রডিউস হবে। সো ওই জায়গাটার প্রেক্ষাপটে চিন্তা করলে আপনার স্পিনার এবং স্পিনারদের পার্টনারশিপটা দ্বিতীয় ইনিংসে খুব গুরুত্বপূর্ণ হবে, মানে বোলিংয়ের দ্বিতীয় ইনিংসে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা প্রথম টেস্ট থেকে আমরা একটা অনেক বড় শিক্ষা পেয়েছি, অস্ট্রেলিয়ান পেস বোলাররা যেহেতু অনেক লম্বা এবং তারা অনেক স্পিডি, স্টার্ক বলি, কামিন্স বলি, হেজেলউড বলি, বিশেষ করে স্টার্ক, মেহেদী হাসান মিরাজ কিন্তু ব্যাটসম্যান যেখানে দাঁড়িয়েছিলেন সেই জায়গাটায় অফ স্ট্যাম্পের সামান্য বাইরে থেকে একটা ক্র্যাক আবিষ্কার করেছিলেন। সেই ক্র্যাকে পরে বল কিন্তু আনইভেন মুভ করছিল, বেশ আনইভেন মুভ করছিল বল। ওই জায়গাটা মূলত তৈরি হয়েছিল মিচেল স্টার্ক যখন এই প্রান্ত থেকে বোলিং করে এসে দৌড়ে তিনি ফলো থ্রুর পর যেই তার জুতার স্পাইক দিয়ে ফুটমার্ক তৈরি করে দিচ্ছিলেন, সেই ফুটমার্কে কিন্তু বাংলাদেশ একটা অ্যাডভান্টেজ পেয়েছে পরের ইনিংসে। সো এটা অবভিয়াস, আপনি ধরে রাখেন যে মিচেল স্টার্ক এরকম ফুটমার্ক আবারও ক্রিয়েট করবেন। এবং আবারও বলছি, এই টাইপের উইকেটগুলো যেটা হয়, যে এই উইকেটগুলো যখন ইনিশিয়ালি খেলা শুরু হয় তখন উইকেট ভেজা থাকে, এরপর সূর্য যখন ওঠে এই উইকেটগুলো ড্রাই হয়ে যায় এবং ড্রাই হয়ে আলটিমেটলি শক্ত হয়ে যায়। শক্ত হয়ে সেখানে যখন ওই শক্ত মাটিতে যখন আপনার স্পাইকের ঘষা পড়বে, তখন কিন্তু সেই জায়গাটা হার্ড ক্র্যাকস তৈরি হয়। ওই হার্ড ক্র্যাকসগুলো স্পিনারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আলটিমেট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে যে স্পিনারদের জন্য, মেহেদী হাসান মিরাজের জন্য বোলিং পার্টনারশিপটাও খুব ম্যাটার করে, বোলিং পার্টনারশিপটাও খুব ইম্পর্টেন্ট। সো কনসিডারিং অল দ্য ফ্যাক্টরস অ্যান্ড অলসো বাংলাদেশের স্ট্রেংথ, আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী বাংলাদেশকে 3 পেসার এবং 2 স্পিনার নিয়ে খেলতে নামা উচিত এবং ডেফিনেটলি শরীফুলকে এই টেস্ট ম্যাচে খেলানো উচিত বলে আমার কাছে মনে হয়। কারণ বাহাতে একটা পেস বোলার থাকলে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল, এবং ম্যাট রেনশো, যিনি মূলত এই মাঠে লাস্ট 2টা সেঞ্চুরি করেছেন ব্যাক টু ব্যাক, একটা ফার্স্ট ক্লাস ক্রিকেটে, আরেকটা তিনি করেছিলেন যেটা 50 ওভার্স ফরম্যাট, সেই 50 ওভার্স ফরম্যাটে। সো এই ম্যাট রেনশোর কিন্তু বাহাতি বোলারদের ওই অ্যাঙ্গেলের এগেনস্টে প্রবলেম আছে। ইভেন শরীফুল এবং মোস্তাফিজ দেশের মাটিতে যখন ওয়ানডে সিরিজ হয়েছে, এই ম্যাট রেনশোকে কিন্তু তার আউট করেছেন। সো দ্যাট ইজ গোয়িং টু বি ফান, আই গেস দ্যাট ইজ গোয়িং টু বি ফান। এবং শরীফুল হয়তো বা থাকবেন। আর বাদ বাকিদের অবস্থাটা ডিপেন্ড করে আসলে তাসকিন কতটুকু ফিট আছেন, তাসকিনের বডি কতটুকু রেসপন্ড করছে, তাসকিনের বডি কতটুকু সাপোর্ট করছে। যদি সাপোর্ট করে, আমার মনে হয় হাসান, তাসকিন, শরীফুল এই ফরম্যাটে যাওয়া উচিত। যদি তাসকিনের বডি সাপোর্ট না করে এই টেস্ট ম্যাচের জন্য, তাহলে হয়তো বা হাসান, শরীফুল এবং ইবাদত এই ফরম্যাটে বাংলাদেশ হয়তো বা যাবে। বাট 2 স্পিনার্স ইজ আ মাস্ট ফর মি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।